আমি আপনাকে বলছি, শিক্ষিত বেকার যুবক যুবতীরা যেভাবে ফুঁসছে, যে কোনোদিন পশ্চিমবাংলায় বিস্ফোরণ। রাজ্য জুড়ে ফুঁসছে মানুষ, যে কোনো দিন একেবারেই জনবিস্ফোরণ হতে পারে। পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমরা খুব কাছ থেকে দেখেছি আমাদের পড়শি দেশ বাংলাদেশ কিংবা কয়েকদিন আগে ঘটে যাওয়া নেপালের মতো চিত্র, যেখানে একেবারেই ক্ষোভ উগরে দিয়েছিল ছাত্র সমাজ। যদিও তাদের সঙ্গে পশ্চিমবঙ্গবাসীর পরিস্থিতির অনেক ডিফারেন্স রয়েছে, তার কারণ পশ্চিমবঙ্গবাসীকে যে ভয়ানক দুর্গতি এবং দুর্নীতির মধ্যে দিয়ে যেতে হয়েছে, এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গবাসী হিংসার আশ্রয় নেয়নি। আর আমরা চাইও না যে কখনো হিংসার আশ্রয়ে ক্ষমতার পরিবর্তন হোক। কিন্তু শুভেন্দু অধিকারীর একটা ছোট্ট অংশ শুনিয়ে আজকে পর্বটা আপনাদের সামনে শুরু করলাম, যেখানে শুভেন্দু অধিকারী বলতে শুনলেন যে তিনি বলছেন মানুষ, শিক্ষিত মানুষ কার্যত ক্ষোভে ফুঁসছেন, যে কোনো সময় জনবিস্ফোরণ হবে। পুরো বক্তব্যটা আপনাদের সামনে শোনাবো। আপনারা জানেন পাড়ায় পাড়ায় সমাধান না কিসবের জন্য যখনই যেখানে তৃণমূল নেতারা গিয়েছেন, মানুষ তাড়া করেছেন তাদের। মানুষ এতটা ক্ষেপে রয়েছেন, শুধুমাত্র এই পুলিশি রাজ কায়েম করে মানুষের বক্তব্যকে গ্রহণযোগ্যতা না দিয়ে কার্যত একটা বারুদের স্তূপের মতো পরিণত করে রেখেছে, যেখানে কোনো মানুষ বিক্ষোভ দেখাতে পর্যন্ত ভয় পান। কিন্তু এরও একদিন বাঁধ ভাঙবে। আমরা চাই না কোনো অশান্তি, নেপাল বাংলাদেশের মতো কোনো অশান্তির মাধ্যমে আমাদের পরিবর্তন হোক, আমরা চাই না। কিন্তু আপনি যদি একটা খরস্রোতা নদীর জল, একেবারে কংক্রিটের বাঁধ আপনি যতই দিন না কেন, সেই বাঁধও একদিন ভেঙে যায়। তাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 12 জন সহনাগরিকের মৃত্যুতেও ডান্ডিয়া নাচতে পারেন, কিন্তু কোনো প্রতিনিধিদের তাদের বাড়িতে পাঠিয়ে এই পরিস্থিতি এবং আগামী এই কিছুদিন মধ্যেই আবারও বৃষ্টির নিম্নচাপ হতে চলেছে, তার মধ্যে যেন একটি মানুষেরও প্রাণ না যায়, তার জন্য কোনো কনফার্মেশন তার তরফ থেকে, তাদের রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হলো না। আমি দেখাবো আজকে কি চিত্র। তৃণমূল কংগ্রেসের সাংসদরা যাচ্ছেন, ছাত্রছাত্রীরা ঘিরে ধরছেন। দেখাবো সেই চিত্র, হয়তো বেশি দিন দূরে নয়, যেখানে মানুষের এই বাঁধ ভেঙে যেতে পারে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল এসএবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। আমি সব দেখাবো, সব শোনাবো, কিন্তু তার মধ্যেই একটা ভয়ঙ্কর কথা আমি আপনাদের সামনে বলবো, যে এত অত্যাচার, এত অনাচারের পরেও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর ক্যাবিনেট কি সিদ্ধান্ত নিয়েছে জানেন? চমকে যাবেন। শিল্প তাড়ানোর জন্য কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুনলে চমকে যাবেন। যেখানে অন্যান্য রাজ্যরা শিল্প আনার জন্য নতুন নতুন করে ভর্তুকি দিচ্ছেন, এসইজেড এর প্ল্যান করছেন, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার যা সিদ্ধান্ত পাশ করেছেন অগোচরে গোপনে, সেটা শুনলে চক্ষু ছানা বড়া হয়ে যাবে। শোনাবো। কিন্তু আমি আপনাদের সামনে এই যে হেডলাইনটা করেছি, যে মানুষ খেপছে, বিরোধী দলনেতার বক্তব্যকে কোট করে এই হেডলাইনটা আমি করেছি, তার একটা নমুনা তো আমাকে দেখাতে হবে আপনাদের সামনে। বারাসতে দীর্ঘদিনের প্রবীণ সাংসদ, যার মুখের আগল কোনো ঠিক নেই, সাংসদ হতে পারেন, প্রফেসর হতে পারেন, সৌগত রায়, মুখের আগলের কোনো ঠিক নেই। মানুষজন তাকে কতটা সম্মান করে সেটা সাধারণ মানুষের কাছে নিরপেক্ষভাবে জিজ্ঞাসা করলে বুঝতে পেরে যাবে। নেহানো প্রবীণ সাংসদ, তাকে ঘিরে টেট উত্তীর্ণ ছাত্রছাত্রীরা কেউ কান্নায় ভেঙে পড়লেন, কেউ ঘেরাও করে রাগ দেখালেন, বললেন আমাদের চাকরিটা কবে হবে, আমাদের জীবন এইভাবে শেষ করবেন না। দেখুন সেই ভিডিও। অশনি সংকেত দেখছেন তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতারা, দেখুন। আমরা খুবই বঞ্চিত, দিকে দিকে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, তাদের বাচ্চাগুলো কোথায় করবে, শিক্ষার অধিকার দিকে দিকে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। দেখলেন, আমি আবারও চাই যে শান্তিপূর্ণভাবে আন্দোলনের মাধ্যমে প্রতিবাদ গড়ে উঠুক, কিন্তু যে পদ্ধতিতে শান্তিপূর্ণ আন্দোলনের নামে পুলিশি অত্যাচার কায়েম করে বারবার আন্দোলনকে স্থগিত করে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে, সময় হয়তো কিছুটা লাগছে, কিন্তু এর পরিণাম কি ঠিক হবে? উত্তর দেবে সময়। ঠিক এই জায়গাতে দাঁড়িয়ে আমি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটা বক্তব্য অবশ্যই শোনাবো, যেটা প্রথমেই আপনাদের সামনে শুনিয়েছিলাম। কিন্তু আপনারা অপেক্ষা করবেন সেই খবরটি পাওয়ার জন্য, যেখানে আপনারা চমকে যাবেন। আপনারা কি জানতেন
আনন্দবাজার পত্রিকারা কি আপনাদের সামনে এই তথ্য তুলে ধরেছিল? এবিপি আনন্দ ঘন্টাখানেক সঙ্গে সুমনে কি এই বক্তব্য চর্চার মধ্যে আনা হয়েছিল? হয়নি। আমার জ্ঞান তো অন্তত হয়নি, হলেও একেবারে ছোট্ট কোণে যেখানে মানুষ বেশি দেখতে না পারে কি ভয়ানক কাণ্ড ঘটে গিয়েছে দেখাবো। তার আগে বিরোধী দলনেতা যেটা বলছেন আপনারা কি সহমত? মানুষ ফুসছে, যে কোনো দিন জনবিস্ফোরণ হবে বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুনুন, সহমত থাকলে সেটা প্রত্যেকে কমেন্ট করুন। আপনারা বুকের যন্ত্রণা উগরে দিন আমাদের কমেন্ট সেকশনে, তবে শান্তিপূর্ণভাবে। দেখুন, আমি আপনাকে বলছি, শিক্ষিত বেকার যুবক যুবতীরা যেভাবে ফুসছে, যে কোনোদিন পশ্চিমবাংলায় বিস্ফোরণ হবে, যেটা সামলানোর ক্ষমতা সরকার বা পুলিশের নেই। আমি আপনাকে এখন থেকে বলে রাখছি, ভীষণভাবে পশ্চিমবাংলায় লক্ষ লক্ষ শিক্ষিত বেকার যুবক যুবতী তারা ক্ষুব্ধ। 40 বছর পেরিয়ে গেছে, চাকরি হয়নি, এবং আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের রীতিনীতি অনুযায়ী প্রত্যেকটা বাবা মা চান তার কন্যাকে বিবাহ দিতে একটা তার যে অর্থনৈতিক নিরাপত্তা আছে এমন কোনো লোক। আমাদের বহু ছেলের বিবাহ হয়নি পশ্চিমবঙ্গে এই মমতা ব্যানার্জির জন্য, কারণ তিনি 40 বছর পার করে দিয়েছেন, চাকরি হয়নি, আর কোনোদিন হবে না। দেখলেন কি ভয়ানক পরিস্থিতি, বুঝতে পারছেন? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও মাঝে মাঝে অসহায় বোধ করতে আমরা দেখি। তার অসহায়তার অনেক কারণ রয়েছে। তার কারণ এই কেন্দ্রীয় এজেন্সিগুলোর অপদার্থতা কিংবা নির্বাচন কমিশনের অপদার্থতার কথা তো তিনি বিজেপিতে থেকে আর বলতে পারেন না। তাহলে নিজেদের ওপরই দোষ চাপানো হয়, নরেন্দ্র মোদীর সরকারের ওপর দোষ চাপানো হয়, সেটা তিনি করতে পারেন না। কিন্তু আমরা তো পশ্চিমবঙ্গবাসী হিসেবে দেখছি যে একটি রাজনৈতিক দলের যদি একজন নেতার নাম করা যায় যিনি এই মুহূর্তে প্রত্যেকটি মানুষের কাছে যাচ্ছেন, তাহলে সেটা দিলীপ ঘোষ নয়, সুকান্ত মজুমদার নয়, সুজন চক্রবর্তীরা নয়, সেটা একমাত্র শুভেন্দু অধিকারী। প্রত্যেকটা জায়গায় পৌঁছে যাওয়ার কাজটা তিনি করছেন। আর এই জায়গায় এই কিছুদিন আগে সকলের অগোচরে আমাদের এই রাজ্য সরকার ক্যাবিনেটে কোন শিলমোহর দিয়েছে জানেন? কোন আইন পাশ করানো হয়েছে জানেন? আসুন আপনাদের দেখাই, যে খবর আপনাদের সামনে হয়তো কেউ তুলে আনে না। আমি প্রথমে আপনাদের সামনে একটা সমস্ত ন্যাশনাল মিডিয়াতে খবর হয়ে গিয়েছে, দেখুন কি লেখা রয়েছে। মমতা গভর্নমেন্টস ওয়ার এগেইনস্ট প্রাইভেট ইন্ডাস্ট্রি। কথাটাই কত ভয়ঙ্কর। মমতা গভর্নমেন্টস ওয়ার এগেইনস্ট প্রাইভেট ইন্ডাস্ট্রি। মমতা বন্দ্যোপাধ্যায়ের গভর্নমেন্ট প্রাইভেট ইন্ডাস্ট্রির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। বেঙ্গল গভর্নমেন্ট রিমুভস অল ইনসেন্টিভস given to save money for welfare scheme, job creators move HS, অর্থাৎ হাইকোর্ট। বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সমস্ত ইনসেন্টিভ এই রাজ্যে শিল্প গঠনের জন্য বা প্রত্যেকটি রাজ্যের আইন অনুযায়ী 1993 এর আইন অনুযায়ী প্রত্যেকটি রাজ্যে শিল্পকে অনুপ্রাণিত করানোর জন্য ইনসেন্টিভের চালুর একটা প্রবিধান আমাদের ছিল 1993 সালের একটা শিল্প আইন। সমস্ত রাজ্য এই আইনের আওতায় নিজেদের রাজ্যে শিল্পকে আনার জন্য শিল্প গোষ্ঠীদের জমিতে ভর্তুকি দেন, কিংবা এখানে বিজনেস করলে বিদ্যুতে ছাড় পাবেন, এই ধরনের প্রতিশ্রুতি এবং সেটা কার্যকর করেন। এছাড়াও বিভিন্ন দিকে কর ছাড়ের সুযোগ থেকে এসইজেড এর বিভিন্ন বন্দোবস্ত করে তাদেরকে ডাকেন যে আপনারা আসুন, ইনভেস্ট করুন, কর্মসংস্থান তৈরি করুন, আমাদের বাঁচান। ঠিক সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের গভর্নমেন্ট কি করেছে জানেন? এই ইনসেন্টিভটাকে তারা বন্ধ করে দিয়েছেন, যে তারা আর কোনো বেসরকারি ইন্ডাস্ট্রিকে অনুপ্রেরণা দেওয়ার জন্য বা আমাদের এই রাজ্যে ইনভেস্টমেন্টের জন্য কোনো 1 টাকাও খরচা তারা করবেন না। প্রত্যেকটি রাজ্য যেটা করে সেটা এই রাজ্য বন্ধ করে দিয়েছে, যাতে করে আর কোনো শিল্পপতিরা উদ্যোগী না হয়। তার কারণ হচ্ছে খুব স্বাভাবিক ব্যাপার, যে এখানে জমি কিনতে গেলে পূর্ণ দামে যদি জমি কিনতে হয় তাহলে সেটা আকাশ ছোঁয়া। পূর্ণ বিদ্যুতে যদি কোথাও ছাড় না পাওয়া যায়, তাহলে একটা প্রথমে যারা শিল্প গোষ্ঠী আসছেন তারা এইখানে চুজ না করে তারা উত্তরপ্রদেশে যাবেন, গুজরাটে যাবেন, যেমন প্রত্যেকবার হচ্ছে। হিস্ট্রি বলছে, কেন্দ্রীয় সরকার এই তথ্য দিয়ে জানিয়েছে। এবং এখানে কি হয়েছে জানেন? বড় বড় যে সমস্ত ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে যারা ব্যবসা করছেন তাদের মধ্যে আল্ট্রাটেক সিমেন্ট, গ্রাসিম ইন্ডাস্ট্রিজ, নুভাকো, ভিস্টাস, ডালমিয়া সিমেন্ট সহ বিভিন্ন কোম্পানিরা তারা এই অগণতান্ত্রিক সিদ্ধান্তের জন্য কলকাতা হাইকোর্টে মুভ করেছেন ইতিমধ্যেই। 7ই নভেম্বর এর
শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। ভাবতে পারছেন এতদিন পর্যন্ত শিক্ষকরা রাস্তায় ছিলেন, ডাক্তাররা রাস্তায় বসে গিয়েছিলেন, চাষিরা তো অনেকদিন আগেই রাস্তায় বসে রয়েছেন, নাগরিক আন্দোলনের নামে পশ্চিমবঙ্গের মানুষ রাস্তায়, ছাত্রছাত্রীরা দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেসের জন্য রাস্তায়, এবার ইন্ডাস্ট্রিয়ালিস্টরাও রাস্তায় বসে গেলেন। তারাও কলকাতা হাইকোর্টে মুভ করছেন যে আমাদের এই রকম অগণতান্ত্রিক সিদ্ধান্ত থেকে আটকান। এবং নাম বললাম আপনাদের, ডালমিয়া সিমেন্ট থেকে শুরু করে আল্ট্রাটেক সিমেন্ট, গ্রাসিম ইন্ডাস্ট্রিজ, একেবারে খুব মানে ইন্ডিয়ার মধ্যে অন্যতম বড় বড় ইন্ডাস্ট্রিরা, তারা বলছেন অগণতান্ত্রিক সিদ্ধান্ত, হাইকোর্টে মুভ করেছেন। এবং এই আইনটি রয়েছে 1993 সালের শিল্পনীতির অধীনে একটা আইন রয়েছে, সেই আইনটিকে যে এটা প্রত্যাহার করা হয়েছে, মানে এটার অ্যাপ্লিকেবল পশ্চিমবঙ্গে হবে না। তার কারণ প্রয়োজন নেই। শুভেন্দু অধিকারী ব্যাখ্যা করলেন কেন প্রয়োজন নেই। শুভেন্দু অধিকারী বললেন একটা স্কুলের শিক্ষককে, সেটা প্রাইভেট হোক বা গভর্নমেন্ট হোক, চাকরি দিতে গেলে মিনিমাম 40,000 টাকা দিতে হবে। সেই 40,000 টাকা দিলে কটা ভোট তিনি পাবেন? 4 জন যদি ফ্যামিলি মেম্বার হয়, বড় জোর 4টি তিনি ভোট পেতে পারেন। কিন্তু সেই 40,000 টাকাটা 1,000 টাকা করে ভাগ করে দিয়ে যদি 40,000 মানুষের কাছে বিকিয়ে দেওয়া হয়, তাহলে কতগুলো ভোট আসবে? 10,000 ভোট আসবে, 20,000 ভোট আসবে। তাহলে লাভ কিসে? একজনকে 40,000 টাকার মাস মাইনে করে দিয়ে ব্যবস্থা করে দিয়ে লাভ, না সকলকে ওই 500,000 টাকা বেঁধে দিয়ে লাভ আছে? সেই কারণে ইন্ডাস্ট্রিতে পশ্চিমবঙ্গের দরকার নেই বলে মনে করছে রাজ্য সরকার। আপনারা একবার কল্পনা করে দেখুন যে আমরা কোন জায়গায় পৌঁছেছি। আপনাদের আমি একটা ডেটা, আরো একটা ডেটা দেব। কিছুদিন আগে আমাদের কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই ডেটা এসেছিল। এখানে বলা হয়েছে এখানে বলা হয়েছে 2025 সালের জুলাই মাসে ভারত সরকার একটা তথ্য প্রকাশ করেছিল। বলা হয়েছে 2011 মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় আসার পর থেকে 6,600টিরও বেশি কোম্পানি পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গিয়েছে, এবং গত 5 বছরে এই সংখ্যাটা 2,200রও বেশি। এবং এরা মূলত বিজেপি শাসিত রাজ্যে উত্তরপ্রদেশ, গুজরাট, দিল্লি, এই জায়গা, মহারাষ্ট্র, এই জায়গাগুলোতে তারা চলে গিয়েছেন ব্যবসা করার জন্য। তাদের প্রথম পছন্দ ওইটা। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে ছেড়ে চলে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার পর 6,600 কোম্পানি। এবার কল্পনা করতে পারছেন যে আজকে যা পরিস্থিতি, আগামী 10 বছর পর পশ্চিমবঙ্গের কি পরিস্থিতি হবে। আপনারা জানেন যে এই যে পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর দেওয়া একটা তথ্য, গতদিন প্রেস কনফারেন্সকে তিনি বলছিলেন যে 9 লক্ষ নাকি আমাদের ওই গ্র্যাজুয়েশন লেভেলে ভর্তির জন্য বিজ্ঞপ্তি রয়েছে, বা স্কুল মানে কলেজ ফলেজে ভ্যাকেন্সি রয়েছে। বারবার বিজ্ঞপ্তি দেওয়ার পরেও নাকি 3 লক্ষ মানে ভর্তি হয়েছে ছাত্রছাত্রীরা, বাকিরা ভর্তি হয়নি। আমার নিজেরও একটা এক্সপিরিয়েন্সের কথা বলছি, আমি নাম বলবো না। সেটা হচ্ছে, আমার একজন পরিচিত আছেন, আমার থেকে অনেক ছোট, পড়াশোনায় অত্যন্ত অ্যাভারেজ। এখনকার পড়াশোনায় অ্যাভারেজ হলেও সকলে দেখি 80% পশ্চিমবঙ্গে মোটামুটি 70-80% মার্কস পেয়ে যায়। এবং আমি দেখলাম এমন একটা কলেজে অনার্স পেয়েছে, যে কলেজে অনার্স আমাদের সময় ভাবাটা বেশ কঠিন থাকতো। আমাদের সময় যারা অনার্স পড়তো, তারা আমাদের সময় অনেক যারা ভালো ছিল, ভালো পড়াশোনায় ছিল, তারা চেষ্টা করে ওই যে কলেজে অনার্স পেত না। এখন দেখছি অবলীলাক্রমে অত্যন্ত সাধারণ মেধা সম্পন্ন ছেলেরা অনার্স নিয়ে সেই সমস্ত কলেজে পড়ার সুযোগ পাচ্ছে। কেন? তার কারণ ভালো ছেলে, বড় গ্রুপের ছেলেরা মুখ ফিরিয়ে নিচ্ছে, তারা পড়ছে না, তারা অন্য রাজ্যে চলে যাচ্ছে, এখানে পড়লে ইঞ্জিনিয়ারিং বা অন্য কিছু চুজ করছেন। এই রকম একটা পরিস্থিতির মধ্যে আমরা পড়ে রয়েছি। এখনো পশ্চিমবঙ্গে নির্বাচনের পর 35% মুসলমানদের ভোট, আর 10% কুড়িয়ে বাড়িয়ে চুরি করে বা যে কোনো ভাবে নির্বাচন কমিশনকে মাথায় টুপি পরিয়ে ভোট, এই 40-45% ভোট নিশ্চিত। এটার কোনো অন্যথা হবে না। মাদ্রাসার শিক্ষকরাও রাস্তায় নেমেছেন। মুসলমান সম্প্রদায়ের মানুষের মধ্যে তীব্র বিক্ষোভ রয়েছে, কিন্তু তারা ধর্মের ভিত্তি ছাড়া অন্য কোনোভাবে তারা ভোট দিতে রাজি নন, তারা দেবেন না। সেই কারণে 35% প্লাস 10% ভোট যে কোনো প্রতিষ্ঠিত দলের পক্ষে 10% ভোট আদায় করে নেওয়া, বিশেষ করে যারা ক্ষমতায় রয়েছে তাদের পক্ষে 10% অন্য বাকি ভোট জোগাড় করা একেবারেই ডিফিকাল্ট নয়। তাই বুঝতে পারছেন কতটা শক্ত।
কতটা শক্ত এই সরকারকে 2026 সালেও বিদায় জানানো, আমাদের ভবিষ্যৎটা ঠিক কোন জায়গায় ও দাঁড়িয়ে রয়েছে একবার কল্পনা করে দেখুন। কিভাবে এর পরিবর্তন হতে পারে, কিভাবে? এই উত্তর তো শুধু আমার মুখ থেকে শুনলেই হবে না, উত্তর আপনাদেরও দিতে হবে। আমি একা গলা ফাটিয়ে কিছু করতে পারবো না, করতে আপনাকে হবে, আপনাদের করতে হবে। আপনাদের কি বক্তব্য, কি মনে করছেন, কোন দিকে যাচ্ছে রাজ্য? বাঁচতে পারবো আমরা? লড়তে পারবো আমরা? গণতান্ত্রিক পদ্ধতিতে দাবি আদায় আমরা করতে পারবো? আমাদের সমাজকে আবার আগের মতো প্রতিষ্ঠা করতে পারবো? নাকি আস্তে আস্তে এক একটা প্রজন্ম বাইরে চলে গিয়ে সেটেল হয়ে যাবে আর আমাদের আস্তে আস্তে এখান থেকে পাত্তারি গোটানোর ব্যবস্থা করতে হবে? আজকে ফলটা তো অনেকেই ভুগছেন না। যে সমস্ত ছেলেরা ইতিমধ্যেই ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ চলে গিয়েছেন, তারা ওখানেই যে সেটেল করে যাবেন, বাবা মা আজকে বয়স কম রয়েছে যাদের, তারা এখানেই থাকছেন। বয়স হলে তো এই সমস্ত বৃদ্ধ বাবা মাকেও তো তাদের সঙ্গে রাজ্য ছেড়ে চলে যেতে হবে। কোন পরিস্থিতি তৈরি হবে পশ্চিমবঙ্গে আগামী 10-15 বছরের মধ্যে? কবে হুঁশ জাগবেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন তো প্রায় প্রত্যেকটি বাড়িতে পৌঁছে গেল। লিখে জানাবেন আপনাদের মন্তব্য। তবে গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ হওয়া উচিত। আমরা নেপাল, বাংলাদেশের মতো অশান্তি, তার মধ্যে দিয়ে পরিবর্তনকে পছন্দ করি না। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করি, মানি, কিন্তু সেটা প্রতিবাদটা তীব্র, জোরালো হওয়া উচিত গণতান্ত্রিক সাংবিধানিক প্রথা মেনে। আরো অনেক খবর দিতে পারতাম, সময়ের অভাবে দিলাম না। অনেক তথ্য, অনেক ভিডিও হাতে রয়েছে, দেখাবো কখনো পরে সময় পেলে আপনাদের সামনে। এখনকার মতো এখানেই।